আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, মিশন লাইফ, এক পেড় মাকে নাম এবং অমৃত সরোবরের মতো উদ্যোগগুলি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদ রক্ষার প্রয়োজনীয়তাকে উৎসাহ দেয়। প্রধানমন্ত্রী লোহড়ী, মকর সংক্রান্তি, মাঘ বিহু এবং পোঙ্গল উৎসবে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তেহরানে ভারতীয় দূতাবাস নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার পরামর্শ দিয়েছে। ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি আজ নতুন দিল্লিতে চীনের কমিউনিস্ট পার্টির উচ্চ পর্যায়ের প্রতিনিধির সঙ্গে দুই দেশের সম্পর্ক বিষয়ে আলোচনা করেছেন। থাইল্যান্ডে এক ট্রেন দুর্ঘটনায় অন্তত 29 জনের মৃত্যু, আহত 65-রও বেশি। রাজকোটে সিরিজের দ্বিতীয় একদিনের ক্রিকেট ম্যাচে ভারত নিউজিল্যান্ডের সামনে জয়ের জন্য 285 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাটির স্বাস্থ্য বজায় রাখা, জল সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদ রক্ষার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। তিনি বলেন, মিশন লাইফ, এক পেড় মাকে নাম এবং অমৃত সরোবরের মতো উদ্যোগগুলি এই চেতনাকে উৎসাহিত করে। আজ নতুন দিল্লিতে কেন্দ্রীয় তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগানের বাসভবনে আয়োজিত পোঙ্গল উদযাপনে যোগ দেওয়ার পর এক সমাবেশে তিনি ভাষণ দিচ্ছিলেন। তিনি বলেন যে পৃথিবী যখন মানুষকে এত সম্পদ দেয়, তখন তা সংরক্ষণ করা মানুষের দায়িত্ব। প্রধানমন্ত্রী বলেন যে সরকার কৃষিকে আরও টেকসই এবং পরিবেশ বান্ধব করার জন্য ক্রমাগত কাজ করে চলেছে। আগামী দিনে উন্নত কৃষি পদ্ধতি, জল ব্যবস্থাপনা, পার ড্রপ মোর ক্রপ এবং কৃষি প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। धरती हमें इतना कुछ देती है, उसे संजोने का दायित्व भी हमारा है। अगली पीढ़ी के लिए मिट्टी को स्वस्थ रखना, पानी को बचाना और संसाधनों का संतुलित उपयोग करना सबसे जरूरी है। मिशन लाइफ, एक पेड़ मां के नाम, अमृत सरोवर जैसे हमारा अभियान इसी भावना को आगे बढ़ाते हैं। প্রধানমন্ত্রী বলেন, কৃষকরা দেশ গঠনের শক্তিশালী অংশীদার এবং তাদের প্রচেষ্টা আত্মনির্ভর ভারত অভিযানকে ব্যাপকভাবে শক্তিশালী করেছে। কেন্দ্র কৃষকদের ক্ষমতায়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং সরকার সেই লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করছে। हमारे किसान राष्ट्र निर्माण के मजबूत साथी है। उनके प्रयासों से आत्मनिर्भर भारत अभियान को बहुत मजबूती मिल रही है। केंद्र सरकार भी किसानों को सशक्त बनाने के लिए प्रतिबद्ध होकर लगातार काम कर रही है। প্রধানমন্ত্রী বলেন, পোঙ্গল প্রকৃতি, পরিবার এবং সমাজের সাথে ভারসাম্য তৈরির পথ দেখায়। পোঙ্গল প্রাণবন্ত তামিল সংস্কৃতি এবং প্রকৃতির সাথে বন্ধন উদযাপন করে। পোঙ্গল এখন একটি বিশ্বব্যাপী উৎসবে পরিণত হয়েছে এবং এটি দেশের কৃষকদের কঠোর পরিশ্রমকেই উদযাপন করে। এটি ভূমি এবং সূর্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি উপলক্ষ। প্রধানমন্ত্রী বলেন, এই সময়ে ভারতের অন্যান্য অঞ্চলেও লোহড়ী, মকর সংক্রান্তি, মাঘ বিহু এবং আরও অনেক উৎসব হয় এবং পোঙ্গলের মতো উৎসব এক ভারত শ্রেষ্ঠ ভারতের চেতনাকে শক্তিশালী করে। পোঙ্গল উৎসব এখন প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি উপায়। প্রধানমন্ত্রী জানান, পৃথিবী যখন এত সম্পদের যোগান দেয়, তখন তা সংরক্ষণ করা মানুষের দায়িত্ব। हमारे तमिल जीवन में पोंगल एक सुखद अनुभूति की तरह है। इसमें अन्नदाता की मेहनत, धरती और सूर्य के प्रति आभार का भाव है। साथ ही ये पर्व हमें प्रकृति, परिवार और समाज में संतुलन बनाने का रास्ता दिखाता है। বিদেশ মন্ত্রক ভারতীয় নাগরিকদের ইরান ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে। এর আগে মন্ত্রক পশ্চিম এশিয়ার এই দেশটিতে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে সতর্কতা জারি করেছিল। তেহরানে ভারতীয় দূতাবাস নাগরিকদের দ্রুত ইরান ছেড়ে যাওয়ার পরামর্শ দিয়েছে। বাণিজ্যিক উড়ান সহ যে কোনো পরিবহন ব্যবস্থায় নাগরিকদের ইরান ছেড়ে যাওয়ার জন্য বলা হয়েছে। দূতাবাস জরুরি যোগাযোগের জন্য হেল্পলাইন নম্বর প্রকাশ করেছে। এগুলি হল 989128109115, 989128109109, 989128109102 এবং 989932179359। এছাড়াও kans@mea.gov.in ইমেলের মাধ্যমেও দূতাবাসের সাথে যোগাযোগ করা যেতে পারে।
এদিকে ইরান প্রতিবেশী দেশগুলিকে সতর্ক করে দিয়েছে যে যদি ওয়াশিংটন ইরান আক্রমণের চেষ্টা করে তবে তারা মার্কিন ঘাঁটি আক্রমণ করবে। তেহরান এই অঞ্চলের মার্কিন মিত্রদের কাছে ইরান আক্রমণ করা থেকে ওয়াশিংটনকে বিরত রাখতে বলেছে। ইতিমধ্যেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি এবং মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকপের মধ্যে সরাসরি যোগাযোগ স্থগিত করা হয়েছে। এদিকে 3 জন কূটনীতিককে উদ্ধৃত করে একটি সংবাদ সংস্থা জানিয়েছে যে আজ সন্ধ্যার মধ্যে কিছু মার্কিন কর্মীকে কাতারে অবস্থিত মার্কিন সামরিক বাহিনীর আল উদেইদ বিমান ঘাঁটি ছেড়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আল উদেইদ পশ্চিম এশিয়ার বৃহত্তম বিমান ঘাঁটি, যেখানে প্রায় 10,000 মার্কিন সেনা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল নতুন দিল্লিতে কমনওয়েলথভুক্ত দেশগুলির জাতীয় সংসদ অধ্যক্ষদের 28তম অধিবেশনের সূচনা করবেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এই সম্মেলনে সভাপতিত্ব করবেন। 42টি কমনওয়েলথভুক্ত দেশের 61 জন স্পিকার ও প্রিসাইডিং অফিসার এবং 4টি আধা স্বায়ত্তশাসিত সংসদের প্রতিনিধিরা এতে অংশ নেবেন। সম্মেলনে সমসাময়িক নানা সংসদীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এর মধ্যে রয়েছে সংসদীয় কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, সংসদ সদস্যদের উপর সামাজিক মাধ্যমের প্রভাব প্রভৃতি। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে আজ শুনবেন বিশেষ আলোচনা বিশ্বের চোখে ভারত। বিশিষ্ট আইনজীবী দেবজিৎ সরকারের সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 9:30টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি আজ নতুন দিল্লিতে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী সান হাইয়ানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বিদেশ মন্ত্রকের এক বিবৃতিতে জানানো হয়েছে, বৈঠকে দুই পক্ষ পারস্পরিক সম্পর্ক স্থিতিশীল ও পুনর্গঠন কর্মসূচির অগ্রগতি নিয়ে আলোচনা করেছে। ব্যবসা ও জনকেন্দ্রিক উদ্যোগকে অগ্রাধিকার দিয়ে নতুন বছরের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার পথ খোঁজা হয়েছে। কলকাতার লাউডন স্ট্রিটে ভোট পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও সল্টলেকের অফিসে ইডির তল্লাশিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাধা দেওয়ার অভিযোগে সিবিআই তদন্ত সহ একাধিক দাবিতে কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া মামলা শুনানির ওপরে আপাতত স্থগিতাদেশ দেওয়া হয়েছে। বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে আজ এই মামলা শুনানি ছিল। একই দাবি জানিয়ে শীর্ষ আদালতেও মামলা দায়ের করে ইডির আইনজীবীর আর্জিতে কলকাতা হাইকোর্ট এই আবেদনের শুনানির ওপর স্থগিতাদেশ দিয়ে বিচারপতি ঘোষ জানান, সুপ্রিম কোর্টে যতদিন না মামলা শুনানি হচ্ছে ততদিন কলকাতা হাইকোর্টে এই শুনানি মুলতবি থাকবে। অন্যদিকে এই তল্লাশির ঘটনায় কলকাতা হাইকোর্টে তৃণমূল কংগ্রেসের দায়ের করা মামলাও খারিজ করে দিয়েছেন বিচারপতি শুভ্রা ঘোষ। দুপক্ষের সওয়াল জবাব শোনার পরে বিচারপতি ঘোষ তৃণমূল কংগ্রেসের মামলা খারিজ করে দেন। ভারতীয় নৌবাহিনীর নৌজাহাজ আইএনএস ভি কৌন্দিনিয়া গুজরাট থেকে প্রথম যাত্রা শেষ করে মাস্কাটের সুলতান কাবুস বন্দরে পৌঁছেছে। প্রাচীন কৌশল ব্যবহার করে নির্মিত 5ম শতাব্দীর ভারতীয় জাহাজের পুনর্নির্মাণ করা এই জাহাজটি গত বছরের 29শে ডিসেম্বর পোরবন্দর থেকে যাত্রা করেছিল। ভারত এবং ওমানের অভিন্ন সামুদ্রিক ঐতিহ্যের প্রতীক হিসেবে এই যাত্রার আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাস্কাট সফরের সময় এই যাত্রার কথা তুলে ধরেন। উভয় দেশই সামুদ্রিক ঐতিহ্য সংগ্রহালয় নিয়ে একটি সমঝোতাপত্রকে স্বাগত জানিয়েছে। যৌথ প্রদর্শনী এবং গবেষণার মাধ্যমে সহযোগিতা সক্ষম করবে। থাইল্যান্ডে এক ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 29, 65 জনেরও বেশি আহত। রাজধানী ব্যাংকক থেকে প্রায় 230 কিলোমিটার দূরে রাচাসীমা প্রদেশের সিখিও জেলায় এই দুর্ঘটনা ঘটে। ব্যাংকক থেকে দেশের উত্তর পূর্বাঞ্চলে উবন রাচাথানি প্রদেশের দিকে যাওয়ার পথে ট্রেনের একটি কোচের ওপর নির্মাণ কাজে ব্যবহৃত একটি ক্রেন ভেঙে পড়ে। থাইল্যান্ডের পরিবহন মন্ত্রী ফিফাত রাচাকিত প্রাকর্ন বলেছেন, দুর্ঘটনার সময় ট্রেনে প্রায় 195 জন যাত্রী ছিলেন। রাজকোটে সিরিজের দ্বিতীয় একদিনের ক্রিকেট ম্যাচে ভারত নিউজিল্যান্ডের সামনে জয়ের জন্য 285 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। নিউজিল্যান্ড টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছে। ভারত 50 ওভারে 7 উইকেটে 284 রান করেছে। কেএল রাহুল 112 রানে অপরাজিত থাকেন। অধিনায়ক শুভমান গিল 56 রান করেছেন। রাহুল এদিন একদিনের ক্রিকেট ক্যারিয়ারের 8ম শতরান করেছেন। নিউজিল্যান্ডের হয়ে ক্রিস্টান ক্লার্ক 3 উইকেট নিয়েছেন। শেষ পাওয়া খবরে জানা গেছে, নিউজিল্যান্ড 26 ওভার 5 বলে 2 উইকেটে 125 রান করেছে। পুরুষদের অনূর্ধ্ব 19 ক্রিকেট বিশ্বকাপ আগামীকাল শুরু হচ্ছে। এবারের আয়োজক দেশ জিম্বাবুয়ে ও নামিবিয়া। আগামীকাল উদ্বোধনী ম্যাচে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে। বুলওয়ারে কুইন্স স্পোর্টস ক্লাবে খেলা শুরু হবে ভারতীয় সময় দুপুর 1টায়। ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় বিশ্বের প্রাক্তন 1 নম্বর খেলোয়াড় কিদাম্বি শ্রীকান্ত স্বদেশীয় তরুণ মানেপল্লীকে হারিয়ে দিয়েছেন। খেলার ফল 15-21, 21-6 এবং 21-19। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, মিশন লাইফ, এক পেড় মাকে নাম এবং অমৃত সরোবরের মতো উদ্যোগগুলি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদ রক্ষার প্রয়োজনীয়তাকে উৎসাহ দেয়।
প্রধানমন্ত্রী লোহড়ী, মকর সংক্রান্তি, মাঘ বিহু এবং পোঙ্গল উৎসবে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তেহরানে ভারতীয় দূতাবাস নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার পরামর্শ দিয়েছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপর 7:50 শুনুন স্থানীয় সংবাদ।